বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দিচ্ছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। আগামী মাসের তৃতীয় সপ্তাহে আগামী অর্থ বছরের বাজেট জাতীয় সংসদে উত্থাপিত হবে। মোটামুটি একটা ধারণা পাওয়া যাচ্ছে কেমন বাজেট হতে পারে, অন্তত তার আকার আয়তন কি হবে সেটা মোটামুটি একটা ধারণা ইতিমধ্যে গণমাধ্যম সূত্রে পাওয়া যাচ্ছে। কিন্তু বাজেট আসলে কেমন হওয়া উচিত, কেমন বাজেট চাই? আমরা ইতিমধ্যেই একটা নতুন সরকার প্রায় 3 মাস পার করলো, তার কিছু নির্বাচনী অঙ্গীকার সেগুলো তারা পূরণ করবার চেষ্টা করছে এবং কমিটমেন্ট যেগুলো আছে তার সঙ্গে অর্থের সম্পর্ক অনেক বেশি এবং এই অর্থ আসলে কোত্থেকে আসবে এবং বাজেট যে আকারের হচ্ছে সেই বাজেটের অর্থ কোত্থেকে আসবে, এই প্রশ্নগুলো জনমনে ইতিমধ্যে উঠতে শুরু করেছে। রাজস্ব আহরণের যে ক্যাপাসিটি আমাদের এখানে জাতীয় রাজস্ব বোর্ডের এবং তাদের যে ট্র্যাক রেকর্ড গত কয়েক বছরের, তাতে করে এই অর্থের উৎস তারা বলছেন যে তারা বাড়াবার চেষ্টা করবেন, কিন্তু সেটা কতটা পারবেন তারা, সেটা নিয়ে অনেকের মধ্যে নানা রকমের প্রশ্ন আছে। সব মিলিয়ে বাজেটটা আসলে কেমন হওয়া উচিত, অগ্রাধিকারগুলো কী হওয়া উচিত এবং তার চেয়ে বড় কথা বাজেট বাস্তবায়নটা কিভাবে হবে, সেটা একটা বড় সমস্যা আমরা বিগত দিনের অভিজ্ঞতা থেকে দেখতে পাই। এসব বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন অর্থনীতিবিদ, লেখক, শিক্ষক ডক্টর সেলিম জাহান। আমার ডানে রয়েছেন ব্যাংকার হিসেবে অত্যন্ত সুপরিচিত অর্থনীতির বিশ্লেষক, তিনিও মাঝে মধ্যে শিক্ষকতা করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, মামুন রশিদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। এবং ডক্টর সেলিম জাহান, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে কেমন বাজেট আসলে বর্তমান সামগ্রিক বাস্তবতায় হওয়া উচিত বলে আপনি মনে করেন? সাধারণত বাজেট, সেখানে এটাও বুঝতে চাইব যে আভাস আকার ইঙ্গিতে যেটা পাওয়া যাচ্ছে তার সঙ্গে আপনার আকাঙ্ক্ষা মিল অমিলটা আপনি দেখতে পান। সাধারণত বাজেট নিয়ে যখন আলাপ আলোচনা আমরা করি তখন আমরা অঙ্কের মধ্যেই বেশি সীমাবদ্ধ থাকি। আয় কত, ব্যয় কত, কত টাকার আয় থাকবে, উদ্বৃত্ত কত থাকবে ইত্যাদি। কিন্তু আমি মনে করি যে বাজেট ব্যাপারটি শুধু আঙ্কিক ব্যাপার নয়, বাজেট ব্যাপারটি শুধুমাত্র একটা প্রায়োগিক ব্যাপার নয়। বাজেটের একটা উন্নয়ন দর্শন থাকা দরকার এবং যেহেতু সরকার ইতিমধ্যে তার 5 বছরের পরিকল্পনা নিয়ে কথাবার্তা বলেছে, তো প্রথম কথা তো হচ্ছে যে এই বাজেটকে আমি তার একটা অংশ হিসেবে দেখি এবং এই প্রত্যেক বছরই বাজেটের মাধ্যমে সেই যে 5 বছরের যে পরিকল্পনা এবং সেই সঙ্গে সঙ্গে সরকারের যে সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি আছে সেই লক্ষ্যে যাওয়ার পথে আমি বাজেটটাকে দেখি। তো আমি অঙ্কের হিসাবটা একটু পরে আসছি বা অঙ্কের হিসাবে একটু পরে যাই। কেমন বাজেট আমরা চাই যদি আমরা জনপ্রত্যাশার দিক থেকে বলি, তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা চাই এমন একটা বাজেট যেটা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাবে এবং বিভিন্ন সময়ে নীতি নির্ধারকদের সঙ্গে আলাপে বা নীতি নির্ধারকদের আলোচনায় এই ব্যাপারটি নানানভাবে এসছে। কেউ বলছেন মানবিক কল্যাণ, কেউ বলছেন মানব উন্নয়ন, কেউ বলছেন মানুষের কুশল ইত্যাদি, কিন্তু মোটামুটিভাবে মানুষের জীবনের মান উন্নত করতে হবে। কারণ বাজেট শুধুমাত্র আমাদের প্রকল্প কিংবা কর্মসূচি সেগুলো নয়, চূড়ান্ত বিচারে বাজেট মানুষের কাছে পৌঁছাতে হবে। সুতরাং আমি প্রত্যাশা করি বা জনপ্রত্যাশাও হচ্ছে যে বাজেট মানুষের কল্যাণের দিকে যাবে। দ্বিতীয়ত, সাধারণ মানুষ একটা অত্যন্ত চাপের মুখে আছে, অর্থনৈতিক চাপ বিভিন্ন দিক থেকে। যেমন সবসময় আমরা বলি যে মূল্যস্ফীতির চাপ আছে এবং বাংলাদেশে মূল্যস্ফীতির দিকে তাকালে আমরা দেখতে পাই যে এটা কমছে না, মাঝখানে একটু কমেছিল আবার সেটা বেড়ে গেছে, যার ফলে বহু ক্ষেত্রেই মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, মানুষের দৈনন্দিন জীবনযাপন এটা অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছে। সুতরাং এক কথায় যদি বলি যে আমি এমন একটা বাজেট চাই যেটা স্বস্তির বাজেট, কোনো না কোনোভাবে সেটা জনগণকে একটা স্বস্তি দিতে পারবে, সেরকমের একটা বাজেট আমরা প্রত্যাশা করি। তৃতীয়, একেবারে বাংলাদেশের জন্মলগ্ন থেকে এবং এখনও আমরা যদি তাকাই তাহলে দেখব যে অসমতা বেড়ে গেছে এবং দারিদ্র্য ইদানিং সময় বেশ কিছু বেড়েছে। তা এখন বাজেটটা যদি এই অসমতা যেখানে আছে বিশেষত সুযোগের ক্ষেত্রে এবং ফলাফলের ক্ষেত্রে সেখানে যদি আঘাত না করতে পারে, তাহলে মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন যেটা আমি বললাম সেটা কিন্তু আমরা পাবো না। এবং ইদানিং সময়েও জুলাইয়ের অভ্যুত্থানের পরেও একটা বড় চালিকা শক্তি ছিল অসমতা বা বৈষম্য কমানো। তো সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে বাজেটে অর্থনৈতিক গণতন্ত্রায়ন
বা আমরা যেটাকে বলি যে অর্থনৈতিক গণতন্ত্রের কতগুলো বিষয় থাকবে। অর্থমন্ত্রী প্রায় বলছেন যে অর্থনৈতিক গণতন্ত্রায়নের কারণে তিনি বিভিন্ন যে বিধিনিষেধ, অর্থনৈতিক বিধিনিষেধ আছে সেইগুলোর তিনি বিনিয়ন্ত্রণ করবেন, উদারীকরণ করবেন। তা আমি মনে করি যে অর্থনৈতিক গণতন্ত্রের জন্য এগুলো পূর্বশর্ত, কিন্তু পর্যাপ্ত শর্ত নয়। আমাদের বাজেটে এমন ব্যবস্থা থাকতে হবে যাতে করের চাপটা সাধারণ মানুষের মধ্যে না থাকে, সামাজিক সুযোগ যেগুলো আছে সেইগুলো যাতে সেই সুযোগ এবং সেবাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছয়, এবং সম্পদে, আয়, উপকরণে যাতে মানুষের একটা সুযোগ থাকে। তো সেই জাতীয় একটা অর্থনৈতিক গণতান্ত্রিক বাজেট আমরা চাই। আমরা রাজনৈতিক গণতন্ত্রের কথা বলেছি, এখন সেই দিকে আমাদের যাওয়ার প্রয়োজন আছে। চতুর্থত আমি মনে করি, এটাই আমি শেষ করছি, সেটা হচ্ছে যে আমরা অনবরত বলছি এবং আমরা আলাপ আলোচনায় শুনছি যে আমাদের অর্থনীতিকে স্থিতিশীল করতে হবে, অবশ্যই। এবং অর্থমন্ত্রীও বলছেন যে এটার জন্য 2 বছরের মতো সময় লাগবে। তো অর্থনৈতিক স্থিতিশীলতা বলতে আমরা বুঝি যে আমাদের মূল্যস্ফীতি কমিয়ে নিয়ে আসতে হবে, আমাদের বৈদেশিক মুদ্রার বিনিময় হারটাকে ঠিক করতে হবে, আমাদের ঘাটতিটাকে সহনযোগ্য করতে হবে, সবই আমি মানি। কিন্তু বাজেটটা এমন একটা সময় হচ্ছে যখন যে কথাটা বললাম যে সাধারণ জনগণের দেয়ালে পিঠ থেকে গেছে অনেকটা। তো সুতরাং এইখানে বাজেট করতে হলে কিন্তু একটা ভারসাম্য রক্ষা করতে হবে। আমরা স্থিতিশীলতা চাই, কিন্তু তার সঙ্গে গতিময়তাও চাই। আমরা সাশ্রয়ী এবং কৃচ্ছ বাজেট তৈরি করব, কিন্তু সেই সঙ্গে সঙ্গে এমন একটা কিছু করব না যার ফলে জনগণের কুশল বিঘ্নিত হবে। সুতরাং যারা বলছেন যে ভর্তুকি তুলে দাও, এই মুহূর্তে ভর্তুকি তুলে দিলে সেটা সারের উপরে হতে পারে, খাদ্যদ্রব্যের উপরে হতে পারে, জ্বালানির উপর হতে পারে, সেটা কিন্তু সাধারণ মানুষকে আঘাত করবে। তো আমার শেষ কথাটা হচ্ছে, বাজেটের ভারসাম্য নিশ্চিত করতে গিয়ে মানুষের জীবনের ভারসাম্য যেন অনিশ্চিত করা না হয়। মামুন রশিদ। ধন্যবাদ। স্যার তো যে কথাগুলো বললেন অত্যন্ত যুক্তিশীল কথা, আর তার বেশিরভাগই হচ্ছে যে মানব কল্যাণ পার্সপেক্টিভ, এবং যথার্থই উনি নিজে যেটাতে বিশ্বাস করেন সেটাই বলেছেন, আমিও বিশ্বাস করি। আমি একটু অন্য দিকে যাই। আমরা অনেক দিন আগে একবার শুনেছিলাম যে দারিদ্র ভাগ করা যায় না, দারিদ্র ভাগাভাগি করলে মানুষ আরও দরিদ্র হয়ে যায়, ভাগাভাগি করা যায় সম্পদ। সো আমি একটু জাতীয় সম্পদ কিংবা পুঁজির সংবর্ধন নিয়ে কথা বলি। আমাদের হয়তো এটা খুবই নিষ্ঠুর শোনাবে কিংবা একটা মানে বিদ্রোহী ভাব মনে হবে, কিংবা শিফট ফ্রম দ্য ইউজুয়াল পাথ মনে হবে, যে আমরা মূল্যস্ফীতি অনেক বেশি বাংলাদেশে, মূল্যস্ফীতির কারণে অতি সরলীকরণ করে আমাদের কিছু অর্থনীতিবিদরা কিংবা যারা সরকারে আছেন তারা কে কার চাপে আছেন আমি বলতে পারবো না, তারা সুদের হার বাড়িয়েছেন ইদানিংকালে আমরা দেখেছি। কিন্তু তাতে করেও মূল্যস্ফীতি কমছে না, নিয়ন্ত্রণে আসছে না। কিন্তু এটা নিয়েই মানুষ চলছে, এগুচ্ছে। দেখা যাচ্ছে কর্মসংস্থানও মোটামুটি জায়গায় দাঁড়িয়ে আছে, এবং কোনো দোকানে গেলে মনে হয় না যে বিক্রি কমেছে, কিংবা তাদের যে পণ্যের সমারোহ সেখানে সরবরাহে ঘাটতি রয়েছে। দ্যাট মিনস আমাদের ইকোনমি কিন্তু চলছে। আপনাকে কিন্তু মারিকো, ইউনিলিভার কিংবা ম্যাগনা গ্রুপ, সিটি গ্রুপ বলছে না যে আমি পণ্য উৎপাদন করতে পারলে বাজারে বিক্রি করতে পারছি না। হয়তো অন্যরা বলছে যারা নাকি সিমেন্ট তৈরি করছে, নতুন নতুন বাড়ি হয়তো কমেছে, সরকারের পাবলিক এক্সপেন্ডিচার কমেছে ইনফ্রাস্ট্রাকচারের উপরে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। সামাও এইটার দুইটা কারণ। এই যে তারপরে বাংলাদেশ ইজ হোল্ডিং আপ উইথ অলমোস্ট 180 মিলিয়ন পিপল। তার একটা প্রধান কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় আলোচনায় এসেছে, যেটা আমরা গতানুগতিক অর্থনৈতিক আলোচনার বাইরে গিয়ে দেখতে পাচ্ছি, যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর বিক্রির কী হচ্ছে, যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করে তাদের অবস্থা কী, কোম্পানিগুলোর উৎপাদন করে বিক্রি করে, সেইটার আলোচনায় দেখতে পাচ্ছি আমরা যে মারাত্মকভাবে কিন্তু কমেনি কনজামশন, মানুষ কনজিউম করছে। এইটার দুইটা কারণ ফিলোসফিক্যাল বেসিস।
একটা কারণ হচ্ছে বাংলাদেশে এখনো একটা বিরাট ইনফর্মাল ইকোনমি কাজ করে, যেটা অনেক বছর আগে আমরা অর্থ মন্ত্রণালয়ে সম্ভবত জনাব ডক্টর তারেক যখন অর্থ সচিব ছিলেন তখন একটা স্টাডি, কিংবা তার আগের একটা স্টাডি হয়েছিল অস্ট্রেলিয়ার একটা ফার্ম, যেখানে দেখানো হয়েছিল যে বাংলাদেশের মানে আনুষ্ঠানিক অর্থনীতির প্রায় 30 থেকে 84% হচ্ছে অনানুষ্ঠানিক অর্থনীতি। যেই কারণে আমরা অর্থনৈতিক স্ট্যাটিস্টিক্সটা দেখতে পাই না, কিন্তু অর্থনীতির এই কার্যকলাপের বেনিফিটটা জনগণ দেখতে পায়। কারণ বিরাট একটা ইনফর্মাল ইকোনমি, যার বিনিময়ে টাকাটা ঠিকই পণ্যটা বাজারে আসছে এবং ওই উৎপাদিত পণ্য মানুষ কিনছে ক্যাশ টাকা দিয়ে। একটা আরেকটা জিনিস হচ্ছে আমাদের দেশে অনেকে বলতে চান না, কিন্তু স্বাধীনতার পরে স্যার অন্তত মনে রাখবেন যে ট্রিকল ডাউন থিওরি খুব পপুলার। এবং আমি আজকে যেহেতু অনেকগুলো বাজেটের ফিলোসফিক্যাল বেসিস তৈরি করা এবং বাজেট কাঠামোর পুনর্বিন্যাসের প্রাক কর্মকাণ্ডের সাথে কিছুটা হলে আমি জড়িত ছিলাম বেশ কিছু সংখ্যক অর্থ সচিবদের বদান্যতায়, আমি যেটা বলতে চাই অনেকটা জোরের সাথে, বাংলাদেশে এখনও কিন্তু ট্রিকল ডাউন থিওরি সবচেয়ে অ্যাকসেপ্টেবল থিওরি বাই দ্য গভর্নমেন্ট অর পাবলিক সার্ভেন্টস যারা নাকি বাজেট করার সাথে জড়িত। কারণ কি গেল 30-40 বছরে সত্যিকার অর্থে প্রাইভেট সেক্টর লেড একটা গ্রোথ এসে গেছে বাংলাদেশে। কিছুদিন আগে একটি বাংলা ব্যবসায়িক দৈনিক তারা একটা নিউজ করেছে যে বাংলাদেশের অর্থনীতির মাত্র 5% কন্ট্রোল করে বিদেশি প্রতিষ্ঠানগুলো, বাকি 95% দেশি প্রতিষ্ঠান, দেশি ব্যবসা বাণিজ্য। তার মধ্যে আপনি জানেন সময় পরম্পরায় জনাব সাইফুর রহমানের পর থেকে বিশেষ করে যে প্রাইভেট সেক্টরের কাছে সব নিয়ন্ত্রণ চলে গিয়েছে এবং ইনডাইরেক্টলি প্রাইভেট সেক্টরে আবার টিসিবি খাদ্য কিনে কোত্থেকে? প্রাইভেট সেক্টর থেকে। প্রাইভেট সেক্টর কিছুটা যতটুকু বাণিজ্য মন্ত্রণালয় টুইস্ট করতে পারে কিংবা মরাল সলিউশন করতে পারে তারা এটা পায়। তাহলে এই তিনটে কথা আমি বলতে চেয়েছি, কেন একটি বলেছি অনানুষ্ঠানিক অর্থনীতি, দ্বিতীয় বলেছি ট্রিকল ডাউন থিওরি, তৃতীয় সরকার যতই চেষ্টা করেন না কেন টিসিবির মাধ্যমে বাজারে একটা ভারসাম্য আনার জন্য কিংবা টেলিটকের মাধ্যমে টেলিকমের বাজারে একটা ভারসাম্য আনার জন্য, কল রেটে ভারসাম্য আনার জন্য সরকার যেটা পারছে না কোনো সন্দেহ নেই। সরকারকে এটা পপুলারিটি দিয়েছে কিন্তু অ্যাকসেপ্টেন্স দেয়নি। কোনো একজন নির্মোহ অর্থনীতিবিদ কিংবা পাবলিক এক্সপেন্ডিচার এক্সপার্ট কোনো দিনে বলবে না এটা কাজ করেছে, কিংবা যারা বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে বাজার ব্যবস্থাপনা করতে চান তারাও কিন্তু এটা মানছেন না। ইদানিংকালে কিন্তু সাংবাদিক মহল থেকেও লিড নিউজ হচ্ছে যে বাংলাদেশে যে সুদের হার বাড়ালাম এতে করে কি মূল্যস্ফীতি কমেছে, এবং দিস ইজ গেইনিং মোমেন্টাম এই ধরনের আলোচনা বিভিন্ন করিডোরে। এই কারণে আমাদেরকে আগের যে বাজেট গঠনের যে কাঠামো ছিল, পরবর্তীকালে রোল আউট প্ল্যান আসলো, তার পরবর্তীকালে মিড টার্ম বাজেটারি ফ্রেমওয়ার্ক আসলো, তারপরে আমরা টেকনোলজির সাহায্যার্থে আইবাস প্লাস করলাম। প্রথমে মানে আমাদের সামাজিক সুরক্ষা বেষ্টনীকে জনগণের টাকাটা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আবার রিঅডিট করার জন্য। দিজ আর ভেরি গুড, কিন্তু আপনি প্রাইভেট সেক্টরের যদি রোলটা আরও ডেফিনিটিভ না করতে পারেন, প্রাইভেট সেক্টরকে যদি আরও রেসপন্সিবলভাবে এগিয়ে না আনতে পারেন। আমরা আরেকটি স্টাডি করেছিলাম, আপনার কাছে আগেও বলেছি, এখন তো আপনি নিজেও অনেক গবেষণা করছেন, হুইচ ইজ ভেরি প্রেইজওয়ার্দি। সো যেটা আমাদের সাথে অপরাপর আরও 10টি দেশকে নিয়ে, সম্ভাবনাময় অর্থনীতিকে নিয়ে বিলাতের যে ফিনান্সিয়াল টাইমস অফ লন্ডনের একজন এডিটার নেক্সট 11 তৈরি করেছেন ব্রিক্সের পরে। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না আর সাউথ আফ্রিকার পরে পরবর্তী 11টি সম্ভাবনাময় দেশ, তার মধ্যে কিন্তু বাংলাদেশ একটি। অত্যন্ত আনন্দের বিষয়, ইন্দোনেশিয়া একটি, ফিলিপাইন একটি, আজকে যুদ্ধরত ইরান একটি, পাকিস্তান একটি, ইজিপ্ট একটি, টার্কিও একটি, নাইজেরিয়া একটি আফ্রিকার মধ্যে। সো
এগুলোর উপরে একটা ওনারা তো স্টাডি করেছেনই, ফিনান্সিয়াল টাইমস অফ লন্ডন, পরবর্তীকালে এটা ডিসেকশন হয়েছে, পোস্টমর্টেম হয়েছে যে কি কারণে। তো অন্যান্য দেশগুলো যে কারণে দ্রুত এগিয়ে যাচ্ছে, সে আমাদের মাঝে মাঝেই ছন্দপতন হচ্ছে, সেটা আরেকটা হচ্ছে, এটা বলে শেষ করব, স্যারের কাছে চলে যাব, সেটা হচ্ছে আন্তর্জাতিক পুঁজির ভূমিকা। এই যে আমাদের 5% মাত্র বিদেশি প্রতিষ্ঠানের রোল, তার কারণ গ্লোবাল ডিগনিফাইড রেসপন্সিবল ব্র্যান্ডগুলো বাংলাদেশে ঢুকছে না, গ্লোবাল ক্যাপিটাল স্মুথলি আসতে পারছে না, পারলেও আবার নিয়ে যেতে পারবে না, ভয়ে আসছে না। এই যে ইন্টারন্যাশনাল ক্যাপিটালকে, ইন্টারন্যাশনাল গ্রোথ ক্যাপিটালকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, এইটা ঠিক না করে আমরা কিন্তু বহুদূর এগোতে পারবো না, যতই আমরা বলি না কেন। সো এই কারণে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যেমন আগের বাজেট কি হতো, বাজেটের আকার, বাজেটের দর্শন নিয়ে কথা বলবো না, ধরেন মিস্টার সাইফুর রহমানের প্রথম দিকেও বাজেট কি হতো, মিস্টার কিবরিয়ার বাজেট কি হতো, যে উত্তরাঞ্চলে মঙ্গা মোকাবেলা করব আমরা, দারিদ্র বিমোচন কতটুকু কমাবো। কিন্তু এখন কোভিড আমাদেরকে শিখিয়েছে, জলোচ্ছ্বাস আমাদেরকে শিখিয়েছে, আইলা সিডোর আমাদেরকে শিখিয়েছে এপিসোডিক স্পাইক ইন দ্য ইকোনমি। এখন যদি আপনি স্ট্র্যাটেজিক রিজার্ভ না রাখেন, আপনি যদি যে কোনো আকস্মিক মানে সংঘাত কিংবা সমস্যা মোকাবেলায় আপনি যদি পূর্ব প্রস্তুতি না রাখেন, অন্যান্য দেশের থেকে অভিজ্ঞতা যদি ধার না করেন, আপনি কিন্তু পারবেন না। কারণ প্রি কোভিড, পোস্ট কোভিড, ইকোনমিক ম্যানেজমেন্ট, পাবলিক ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার ম্যানেজমেন্ট, পাবলিক এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট উইথ অ্যাকাউন্টেবিলিটি, উইথ ডিগনিটি আপনি কিভাবে করবেন। আর সব শেষের কথাটা হচ্ছে যে আপনি অনেক আলোচনা হচ্ছে টেকনোলজির ব্যবহার। সো যেমনটি এআইয়ের কথা বলা হচ্ছে, এখন কিন্তু আমেরিকান বড় বড় প্রতিষ্ঠানগুলো আরেকটা কি বলছে, রেসপন্সিবল এআই। সো এই রেসপন্সিবিলিটির সাথে ব্যবহার করা। স্যারের কথা একটু বলি, আপনি যখন প্রারম্ভিকে বলেছিলেন, এটাই শেষ করে দিব, যে আমাদের প্রচুর টাকা লাগবে, 7,90,000 টাকার, যেটা 7,70,000 টাকা হয়ে গেছে, এটা 9,30,000 কোটি টাকা, 1,70,000 কোটি টাকা, 3 লক্ষ কোটি টাকার উন্নয়ন বাজেট। সে টাকার ব্যাপারটা নাইবা বললাম, আবার আপনি হয়তো বলবেন, স্যার হয়তো বলবেন যে প্রচণ্ড চাপে আছে কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এখন, প্রচণ্ড। এবং চাপের ক্ষেত্রে আমাদের আশঙ্কাটা কি, যেই পর্যন্ত আলোচনা করেছি বিভিন্ন আলোচনায়, তারা এক্সিস্টিং সলিউশন বিল্ডিং করার চেষ্টা করছে, এক্সিস্টিং কাঠামোতে একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে কর যে আদায় করবে, তাদের প্রধান লক্ষ্য হচ্ছে এক্সিস্টিং করদাতাদের ভিতর থেকে স্কিমিং করে কারা কারা ফাঁকি দিয়েছে তাদেরকে অডিটে ফেলে যেভাবে হোক ওখান থেকে টাকা আনা। আমি কিন্তু এখনো শুনি নাই যারা কর জালের বাইরে আছে তাদেরকে কিভাবে আমি আনবো, এবং কিভাবে চরম একটা অনাচার সৃষ্টি না করে আমি কিভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আমার কর জিডিপি অনুপাতটা বাড়াবো। আমি এখানে থামি। সো একটা প্রশ্ন আমার, যেটা আপনার কাছে দুজনের কাছে, যে অর্থটা আসবে কোত্থেকে। দ্বিতীয় হচ্ছে যে আমরা বাজেটে অগ্রাধিকার, সেটা অনেক সময় আমরা নানা সময় যে শিক্ষা, স্বাস্থ্য এগুলো অবহেলিত থাকে, এবং আপনি নিজে জাতিসংঘের মানব উন্নয়ন রিপোর্ট দীর্ঘদিন লিড অথর ছিলেন। সো এই মানব উন্নয়নের জায়গায় আসলে বাংলাদেশ মানে তার বাজেটে তার প্রতিফলনটা কি দেখা যায়, সেটা একটু আপনার কাছ থেকে আমি বুঝতে চাই। এবং একই সঙ্গে সরকারের যে নির্বাচনী অঙ্গীকার, সোশ্যাল সেফটি নেট নিয়ে তারা অনেক রকমের অঙ্গীকার করেছে, অনেকগুলো কাজ করবার, যে ফ্যামিলি কার্ডের, সেটা এগুলো আমি জানি না যে বাজেটের সঙ্গে কিভাবে মেলানো হবে, মিলিয়ে আসলে ওই সব মিলিয়ে ওই আবার ওই একই প্রশ্ন, আসলে টাকাটা আসবে কোত্থেকে। আমি তিনটে দিক থেকে আপনার প্রশ্নের জবাব দিই। একটা হচ্ছে যে অগ্রাধিকারের প্রশ্ন, যেটা আপনার দ্বিতীয় প্রশ্ন। আমরা জানি যে বাজেট একটা সময়ের জন্য তৈরি হয় এবং এটার অনেক সীমাবদ্ধতা আছে, অর্থের সীমাবদ্ধতা আছে, বাস্তবায়নের সীমাবদ্ধতা আছে ইত্যাদি, এবং বিভিন্ন মহলের চাপও থাকে। আমরা এটা চাই, আমরা সেটা চাই, বা আমাদেরকে এই সুবিধা দিতে হবে, আমাদেরকে ওই সুবিধা দিতে হবে, এটা সব সময় থাকে। তো এইটাকে সামনে রেখে একটা অগ্রাধিকার নির্বাচন করা দরকার, এবং সেই অগ্রাধিকারে কি কি জিনিস থাকা দরকার। আমি মনে করি আপনি শিক্ষা, স্বাস্থ্য,
সেগুলোর কথা বলেছেন। এগুলো আমরা সব সময় বলে আসি যে আমরা এটাতে অগ্রাধিকার দেব, কিন্তু যখন অর্থ বরাদ্দ হয় তখন দেখা যায় যে অন্য যে সমস্ত খরচ বা অন্য জায়গায় অর্থ বরাদ্দ করতে গিয়ে এগুলোতে কিন্তু সবসময় অর্থ বরাদ্দ কম থাকে। বাংলাদেশের মতো দেশে শিক্ষা খাতে 1% কম এবং স্বাস্থ্য খাতে জাতীয় আয়ের 2-3% অর্থ বরাদ্দ, এটা সত্যি লজ্জাজনক যদি আমি বলি। তো সুতরাং শিক্ষা, স্বাস্থ্য অর্থাৎ সোজা কথায় মানব সম্পদের উন্নয়নের জন্য অগ্রাধিকার থাকতে হবে, এক। দ্বিতীয়ত আমি মনে করি যে বর্তমান বাজেটে একটা খাত দীর্ঘদিন যাবত অবহেলিত, সেটা হচ্ছে কৃষিখাত। বারংবার আমরা দেখেছি যে কৃষিখাতে যে ধরনের অগ্রাধিকার দেওয়া দরকার ছিল, কৃষিখাত কিন্তু সেই জাতীয় অগ্রাধিকার পায়নি। তা এখন কৃষিখাত আমাদের সবসময় বলি যে তারা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে, তারা আমাদের খাদ্য সরবরাহ করবে, তারা আমাদের উৎপাদন প্রতিষ্ঠানগুলোর জন্য কাঁচামাল দেবে, কিন্তু সেই খাতকে আমরা দেখব না, সেটা তো হতে পারে না। এবং যেহেতু কৃষিখাতের চরিত্র বদলে গেছে বিভিন্ন প্রযুক্তির কারণে, উৎপাদন প্রক্রিয়ার কারণে, সেহেতু কৃষিখাত নিয়ে আমাদের ভাবনার সুযোগটা রয়েছে। তৃতীয়ত আমি মনে করি যে আলাপ হচ্ছে কিন্তু ঠিক সামাজিক সুরক্ষার প্রেক্ষিতে আলাপ হচ্ছে, যে আমরা নারীদেরকে নানান রকমের সুরক্ষা দিচ্ছি, তাদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিচ্ছি। এখন সামাজিক সুরক্ষা হচ্ছে সামাজিক সহায়তার একটা ব্যাপার, কিন্তু সত্যিকার অর্থে নারীদেরকে তাদের উন্নয়নের জন্যে, তাদের ক্ষমতায়নের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে নারীদেরকে অর্থনৈতিক সুযোগ দেওয়া। সেটা কর্মনিয়োজনের সুযোগ হবে, কর্মনিয়োজনের জন্য উপকরণ থেকে শুরু করে ঋণ দেওয়া শুরু করে সেই জাতীয় একটা সুযোগ দিতে হবে। নারীদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য সুযোগ দিতে হবে। মামুন যেই অনানুষ্ঠানিক খাতের কথা বললেন, সেই অনানুষ্ঠানিক খাতের কিন্তু একটা বড় অংশ কিন্তু নারীরা চালাচ্ছেন, এটা আমরা ঢাকা শহরেও দেখতে পাচ্ছি। তো তাদেরকে এই সুবিধা না দিতে পারলে কিন্তু আমরা একটা গতিময় যে একটা ব্যাপার, সেইটা কিন্তু আমরা পাচ্ছি না। 4 নম্বর হচ্ছে যে যেখানে অগ্রাধিকার প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে বর্তমান বাজেটটা এমন সময় তৈরি হচ্ছে, সেটাতে আমার মনে হয় যে অর্থমন্ত্রীকে আসলে দুটো দিকে একই সঙ্গে ওই যে বল উপরে ছুঁড়ে আবার ধরার কাজটা করতে হবে। একটা হচ্ছে সামাল দেওয়া, আরেকটা হচ্ছে সংস্কার, দুটোই লাগবে। কারণ এখন যেরকম একটা নাজুক দেশজ এবং অর্থনৈতিক পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে আমরা আছি, সেখানে কিন্তু সামাল দিতে হবে, বিভিন্ন দিক থেকে সামাল দিতে হবে। এবং যে কথাগুলো আমরা এতক্ষণ পর্যন্ত বললাম সেখানে কিন্তু অনেকটা সামাল দিতে হবে, কিন্তু সামাল দেওয়ার জন্যে যে জাতীয় সংস্কার দরকার সেগুলোকেও করতে হবে। আমরা সামাল দেব তারপর সংস্কার করব, সেটা কিন্তু হবে না। যেমন মামুন যার প্রতি ইঙ্গিত করেছে যে আমরা যদি করের যে ভিত্তি বা কর জাল যেটাকে বলা হয় সেটাকে যদি বাড়াতে চাই, তো তাহলে পরে তো আমাকে সেখানে সংস্কার করতেই হবে। আমি তো এই যে যারা এখন কর দিচ্ছেন এবং কর জাতীয় আয়ের অনুপাত 7% রেখে তো আমি সম্পদ আহরণ করতে পারবো না। তা আমাকে সংস্কার করতে হবে সেখানে করের আওতা বাড়ানোর জন্যে, করের মধ্যে আওতার মধ্যে সবাইকে নিয়ে আসার জন্য, সেটাকে আমাকে করতে হবে। আমাকে যদি আমি এখন বলি যে আমার যে ব্যয় আছে সেটাকে আমি সংকোচন করব, তো তাহলে পরে সেখানেও সংস্কার লাগবে। কারণ আপনি ব্যয় সংকোচন করছেন, কিন্তু আপনি বড় বড় প্রকল্প অনুমোদন করছেন এবং গত সরকারের বহু জিনিস আপনার উত্তরাধিকার সূত্রে আপনি পেয়েছেন, যেমন সরকারি কর্মচারীদের বেতন, সেটাকেও আপনি যদি বাস্তবায়ন করতে থাকেন, তাহলে পরে তো আপনি সেই যে কৃচ্ছতা, সাশ্রয়ী ব্যাপারগুলো আপনি করতে পারবেন না। সুতরাং অগ্রাধিকারের ক্ষেত্রে আমাদের বর্তমান বাস্তবতা, আমাদের 1 বছরের বাস্তবতা, সেটা মনে রেখে মানব কল্যাণকে সামনে রেখে সীমাবদ্ধতার মধ্যে আমাকে অগ্রাধিকার নির্বাচন করতে হবে। এবার আসা যাক যে এই যে সামাজিক সুরক্ষার কথা আপনি যেটা বললেন, সামাজিক সুরক্ষা কখনোই একটা দেশের অর্থনৈতিক গতিময়তা সৃষ্টি করতে পারে না। সামাজিক সুরক্ষাকে আমরা বলতে পারি যে ইংরেজিতে যেটাকে আমরা বলি যে একটা কুশনের মতো, যেটা আমাকে দারিদ্র্য থেকে আমাকে রক্ষা করবে, যেটা আমাকে একেবারে বঞ্চনার দিক থেকে একেবারে নিম্নে না যেতে দেবে, যেটা দারিদ্র্য থেকে উত্তরণে আমাকে সাহায্য করবে। সেই জন্য আমরা সামাজিক সুরক্ষা চাই। কিন্তু এখন যদি আমরা মনে করি যে সামাজিক সুরক্ষা দিয়ে আমি আমার দেশের প্রবৃদ্ধি বাড়াতে পারবো,
অনেক, বা আমি আমার দেশের অর্থনীতিতে গতিময়তা সৃষ্টি করতে পারবো, সেটা হবে না। তার জন্য আপনার আলাদা কৌশল লাগবে, তার জন্য বিনিয়োগ লাগবে, তার জন্য এই কৌশলটাকে দরিদ্র বান্ধব সেটাকে করতে হবে, পরিবেশ বান্ধব করতে হবে। সেই কৌশলটা কি? এখন যদি প্রশ্ন ওঠে যে আগামীতে সরকারের প্রবৃদ্ধি কৌশলটা কি, সেটা আমাকে পরিষ্কার করতে হবে বাজেটে। তো এটা হচ্ছে সামাজিক সুরক্ষার দিক থেকে। সামাজিক সুরক্ষা বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি, এবং তারা এটা বাস্তবায়ন করছেন, অত্যন্ত সুখের কথা। কারণ সামাজিক সুরক্ষার বলয়ের মধ্যে আরও দুস্থ মানুষকে আনতে হবে। এবার আসছি সেই যেটাকে আমরা বলে থাকি যে $6 মিলিয়ন প্রশ্ন, অর্থায়ন কোথা থেকে হবে। তো অর্থায়নের জন্য আমার মনে হয় যে 3 থেকে 4টা দিকে দেখা যেতে পারে। একটা দিকের প্রতি মামুন এর মধ্যে ইঙ্গিত করেছে যে আমরা যদি কর জালটাকে বাড়াতে পারি তাহলে পরে অর্থায়নের একটা সুযোগ আছে, এবং এই সংস্কারটাকে ফেলে রাখলে চলবে না। বর্তমান সময় এই সময় এই সংস্কারটাকে করতে হবে, তাহলে আপনার একটা অর্থায়ন হবে। কর ছাড়, এটা কিন্তু খুব বেশি আলোচিত হয় না, কিন্তু বাংলাদেশে বর্তমানে কর ছাড়ের পরিমাণ প্রায় 1,07,00,000,000 টাকা। একমাত্র কর্পোরেট ক্ষেত্রেও আমরা শুনেছি যে কর ছাড় 73,000 কোটি টাকার মতো। এখন আমি বলছি না সব কর ছাড় বাদ দিতে হবে, কিন্তু কর ছাড়গুলোকে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খরূপে মূল্যায়ন করতে হবে এবং দেখতে হবে যে কোথায় এটা যৌক্তিক, কোথায় এটা যৌক্তিক নয়। এই কর ছাড়গুলোর যৌক্তিকীকরণ, এই প্রক্রিয়াটা যদি হয়, তাহলে পরে আমরা দেখতে পাবো যে কোথায় কোথায় আমি এখান থেকে সম্পদ আহরণ করতে পারি। তৃতীয় হচ্ছে ব্যয়ের দিকটা। ব্যয়ের দিকে এখানে একটা বিরাট অগ্রাধিকারের ব্যাপার আছে। আমি ওই সমস্ত ব্যয় করব যেটা এখন এই মুহূর্তে আমার লাগবে, আমার বিশাল মর্যাদামূলক প্রকল্প। এখানে বলে রাখা ভালো যে সরকার দায়িত্ব নেওয়ার পরেই তারা বলেছিলেন যে তারা কোনো মেগা প্রকল্পে যাবেন না, কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত যাচ্ছেন। এবং অন্যান্য বিষয় যেগুলো তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন সেখানেও তাদের অর্থ যাচ্ছে। তা আমার যে বর্তমান অবস্থায় যে নাজুক অর্থনীতি আমার আছে, সেখানে নিশ্চয়ই আমার ব্যয়কে সংকোচ করতে হবে। এটা একজন ব্যক্তি মানুষও করে। তারপরে শেষ কথাটা যেটা হচ্ছে যে অর্থায়নের ব্যাপারে আপনাকে দেখতে হবে যে কোথা থেকে আমি অর্থায়নটা পাবো। কারণ অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে আমরা আর বিদেশি সাহায্য পাবো না, বিদেশি ঋণ পাবো না। তাহলে বিদেশি ঋণ সাহায্য বলতে যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে তারা আমরা পাচ্ছি না। মামুন যেটা উল্লেখ করেছেন যে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার বলেছে যে 5 বিলিয়নের উপরে যে আমাদের ঋণের প্রতিশ্রুতি ছিল, সেটার খুব সম্ভবত 5ম এবং 6ষ্ঠ কিস্তি দেওয়া হবে না, নতুন ঋণের কথা হচ্ছে। তা এখন সরকারকেও দেখতে হবে, নতুনভাবে চিন্তা করতে হবে। কারণ কোভিডের পরে এবং বর্তমান সংকটের পরে এমন একটা অবস্থা হয়েছে যেখানে আমি মনে করি যে একটা অর্থনৈতিক জাতীয়তাবাদ কাজ করছে বৈশ্বিক ব্যাপারে। প্রত্যেকে তার নিজের স্বার্থ দেখছে। আগে যেমন অন্যকে সাহায্য করার একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে না। ঠিক তেমনিভাবে বড় বড় শক্তিগুলো দ্বিপাক্ষিকতায় বিশ্বাস করছে, বহুপাক্ষিকতায় বিশ্বাস করছে না। সেই জন্য জাতিসংঘের মতো যে সমস্ত সংস্থা আছে তাদের অনেকটা হাত পা বাঁধা হয়ে গেছে। তো সেই জায়গাতে বাংলাদেশ সরকারকে দেখতে হবে যে নতুন কি জাতীয় অর্থায়নের সুযোগ আছে কিনা, আমরা কি আন্তর্জাতিক পুঁজিবাজারে যেতে পারি কিনা, সেখান থেকে আমরা অর্থ আনতে পারি কিনা। তেমনিভাবে দেশজ পরিপ্রেক্ষিতে বিশাল শিল্প প্রতিষ্ঠানের বিশাল যে পুঁজির প্রয়োজন, সেটা ব্যাংক থেকে আনার যে আমাদের যে ঐতিহাসিক একটা প্রবণতা আছে, এটা বন্ধ করতে হবে। ব্যাংকের কাছ থেকে এত বড় অঙ্কের পুঁজি পাওয়া যাবে না। পুঁজিবাজারকে গঠন করতে হবে, পুঁজিবাজারকে গতিময় করতে হবে। এইভাবেই আমার মনে হয় যে অর্থায়নটা হবে। তবে কিছুদিন আগে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে বলা হয়েছে আমরা কিছুতেই টাকা ছাপাবো না। এটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিকেও শুনেছিলাম। পরে কিন্তু এই প্রতিশ্রুতি রক্ষিত হয়নি, এবং আমি তাকিয়ে থাকবো যে এই প্রতিশ্রুতি কতখানি রক্ষিত হয়। আমি প্রথমে একটু ছোট করে বলে স্যারের সাথে কয়েকটা কথা বলবো। এগেন ইট উইল বি ডিপার্চার ফ্রম দ্য ন্যাচারাল পাথ অফ থিঙ্কিং ম্যাক্রো ইকোনমিক সলিউশনস অর বাজেটারি অর পাবলিক ফাইন্যান্স সলিউশনস। একটা কথা, আপনি যদি অর্থ সচিব কিংবা অর্থ মন্ত্রণালয়ের বাজেট বিভাগের প্রধানকে জিজ্ঞাসা করেন যে আমাদের কৃষি খাতে এই যে
আরও বরাদ্দ দেওয়ার ব্যাপারে আপনারা পারছেন না কেন? উত্তরটি সম্ভবত আসবে মিসেস মতিয়া চৌধুরীর সাথে আমার অনেকগুলো আলোচনা হয়েছে এই যাবৎকালে। সাকসেসফুল কৃষি মন্ত্রীদের মধ্যে অবশ্যই একজন মহিরো নাম ওনার। উনি শেষ পর্যন্ত বলেছিলেন যে আসলে বাংলাদেশের কৃষি হচ্ছে সারপ্লাস কৃষি। বরং আমি প্রাক বাজেট আলোচনায় মাননীয় মন্ত্রীকে বলেছি, মাননীয় এনবিআর সচিবকে বলেছি, পসিবলি টাইম হ্যাজ কাম আমাদের এগ্রিকালচারও যেখানে সম্পদ সঞ্চালন হচ্ছে, পুঁজির সংবর্ধন হচ্ছে, সেটাকে ট্যাক্স নেটের আন্ডারে নিয়ে আসা। আমাদের যে মানে কিছু কিছু ফার্মিং হচ্ছে এখন, বড় পুঁজিগুলা কিন্তু গ্রামে এখন ফার্মিংকে কন্ট্রোলে চলে যাচ্ছে, কন্ট্রাক্ট ফার্মিং, ছোট পুঁজি বিভিন্ন ধরনের, হ্যাঁ, বড় পুঁজি ছোট পুঁজিকে ইয়ে করছে। এইখানে যে একটা চেঞ্জ হচ্ছে, ডাইনামিক চেঞ্জ, এটাকে আমাদেরকে গবেষণার অন্তর্ভুক্ত করতে হবে। সো কৃষি খাতে কেন টাকা আমি দিচ্ছি না, আমি দিতাম না, কারণ আসলে কৃষি সারপ্লাস কৃষি। প্রাকৃতিক দুর্যোগ যদি না হয়, আপনি দেখবেন প্রত্যেকটা কৃষকের যদি তার পার ক্যাপিটা ইনকাম ধরেন তার বাড়ছে। ইনপুট সাপ্লাই যদি ঠিক সময় দেওয়া হয়, সে নিজেই কিনতে রাজি আছে। সে ইদানিংকালও কি বলেছে, আমার ডিজেল আমাকে দিয়ে দেন। সো এইটা একটা বাস্তব, নিগুড়ো বাস্তব। দ্বিতীয় কি, শিক্ষা খাতে বাজেট বরাদ্দের বিষয়টি এসছে। প্রথম কথা তো টাকা আসবে কোত্থেকে, টাকা নাই দিব কিভাবে। দ্বিতীয় যেটা বিরাট বিষয় হচ্ছে গবেষণা সঞ্জাত বিষয়, সেটা হচ্ছে যে শিক্ষা খাতের বেশিরভাগ টাকা চলে যায় পরিচালনগত ব্যয় সরকারের মতো, যার কারণে স্কুল কলেজ ফেসিলিটিস ডিপার্টমেন্ট গড়ে তুলে এবং আন্তর্জাতিক গবেষণা এবং আমাদের টিআইবির গবেষণায় বেরিয়েছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দুর্নীতিপরায়ণ খাত হচ্ছে এডুকেশন ফেসিলিটিস ডিপার্টমেন্ট। প্রচুর দুর্নীতি, সোটটা কার টাকা দিচ্ছে, কোথায় যাচ্ছে, এবং অপচয় প্রচুর জায়গায়। স্কুল কলেজ হচ্ছে, পুরো স্কুল আর হয় না। মানে পঞ্চবার্ষিক পরিকল্পনা পরম্পরায় প্রজেক্ট টেনে নিয়ে যাওয়া হয় এবং প্রজেক্টের ব্যয় বাড়তেই থাকে। এগুলো শিক্ষা খাতেও প্রচুর প্রজেক্ট এরকম রয়েছে। তৃতীয় হচ্ছে স্বাস্থ্য খাত, অত্যন্ত একটা মানবিক বিষয়, অত্যন্ত একটা স্পর্শকাতর বিষয় সরকার প্রধানদের জন্য। স্বাস্থ্য খাতে ব্যয় বাড়াতে হবে, সুস্থ জাতি দরকার। এই যে আপনি সামাজিক সুরক্ষা বেষ্টনীর কথা বললেন, এত বড় কেন? বিকজ এটাকে আমাদের ইকোনমিক্সে পড়িয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। আসলে এই সোশ্যাল সেফটি নেট কাদেরকে দেওয়া হয়? একটা সফট কথা হচ্ছে সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে। আরেকটা কথা হচ্ছে কি জানেন, প্যাসেঞ্জার পপুলেশন, যারা প্রোডাক্টিভ ফোর্স না, যারা সারপ্লাস জেনারেট করে না, যারা বিভিন্ন চিকিৎসা খাতের ভুল চিকিৎসার কারণে তারা ভুক্তভোগী, সামাজিক মানে দুর্যোগের কারণে তারা ভুক্তভোগী, তারা গরিব হয়ে গেছে আরও। তো বাংলাদেশের নির্মম একটা প্রমাণ হচ্ছে স্বাস্থ্য খাতে যেই বরাদ্দটা করা হয় বর্তমানে অতি ক্ষুদ্র, সেই টাকা ফেরত আসে। স্বাস্থ্য খাত ইজ নট ক্যাপেবল অফ স্পেন্ডিং দ্য ইভেন দ্য লো সেটাই পারে না। এটা হচ্ছে হার্ড রিয়েলিটি। এখন এই কথাগুলো বললাম যে স্যার যেহেতু তিনটি খাত এবং সব জায়গায় দেখি মানে গদ বাঁধা বলা হচ্ছে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য। বাংলাদেশের আরেকটা ইস্যু কি, ক্যাপাসিটি টু ইউটিলাইজ মানি। অনেক বছর যাবৎ আমরা বলে আসছি, সকলেই বলে আসছে যারাই আলোচনা করছেন বাজেট নিয়ে, যে বাংলাদেশে 1 টাকা আয় করা যত না কঠিন, গুণগত মান বজায় রেখে বিতর্কের ঊর্ধ্বে থেকে 1 টাকা ব্যয় করা আরও কঠিন। সুতরাং আমাদের ব্যয়ের ডিসিপ্লিন, ব্যয়ের নিয়মানুবর্তিতা, ব্যয়ের ক্ষেত্রে নৈতিকতা, এগুলো আমরা ব্যর্থ হয়েছি। তার কারণ কি, আমরা প্রথম অনেক নতুন কথা বলি বাজেটের, প্রাক বাজেটে, তারপরে দেখি কি এত চাপের মধ্যে থাকে যারা বাজেট করবে এবং বাজেট বাস্তবায়ন করবে, তাদের আর গুণগত চিন্তাভাবনা করার ফুরসত নাই। আমি একদম জাস্ট কয়েকদিন আগেই একটি আলোচনায় মাননীয় এনবিআর চেয়ারম্যানকে বলেছি যে আপনার প্রতিষ্ঠানে যেই প্রকল্পগুলো হয়, জনগুরুত্ব সম্পন্ন প্রকল্প, সংস্কারমুখী প্রকল্প, তাদের প্রজেক্ট ডিরেক্টর কারা দেখেন? আপনাদের এক একজন মেম্বার যারা এমনিতেই রাত 10টা 11টার আগে বাড়ি যেতে পারে না। বিশ্বব্যাংকের অর্থায়নে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বদান্যতায়, এশীয় উন্নয়ন ব্যাংকের বদান্যতায়
ব্রিটিশ রাজের বদান্যতায় যে প্রকল্পগুলো হচ্ছে সংস্কারমূলক, প্রত্যেকের প্রকল্প পরিচালক হচ্ছেন এক একজন মেম্বার, যারা মিটিং করার সময় নাই। আমাদের অনেক প্রকল্প আমাদেরকে চালাতে হয়েছে যেখানে 30টা মন্ত্রণালয় ইনভলভ। আপনাকে বলি, নিষ্ঠুর, আজকে আপনি এই প্ল্যাটফর্মটা দিয়েছেন বলে বলছি, এগুলো খুব পপুলার কথা না, যে আমরা অত্যন্ত জনগুরুত্ব সম্পন্ন প্রকল্প জাতীয় দক্ষতা উন্নয়ন ফ্রেমওয়ার্ক, আমরা আইএলওর অর্থায়নে একটি প্রকল্প, 2 বছরের প্রকল্প, মুখ্য সচিবের নেতৃত্বে আমরা মাত্র 2 বছরে 2টা মিটিং করতে পেরেছিলাম, ইনভলভিং 30 মিনিস্ট্রিজ। আমরা কিভাবে বাস্তবায়ন করব? আপনাকে তো অন্তর্বর্তীকালীন সরকার বলল যে চিন্তা করবে এক গ্রুপ, কোথায় কোথায় ট্যাক্স বসানো যায়, আর ট্যাক্স আদায় করবে আরেক গ্রুপ। সেটা আমরা পারলাম না, মারামারি কাটাকাটি হলো। কয়েকটা বেশ ভালো আমাদের অর্থনীতি বিভাগের, আদারওয়াইজ তাদের উচিত ছিল, অভাগাই দেশ, তাদের উচিত ছিল অর্থনীতি পড়ানো। 2 একজনের কথা আমার খুব উচ্চকিতভাবে মনে আসছে, তারা চাকরি থেকে চলে গেল। কারণ কি? তারা তাদের প্রফেশনাল ইন্টিগ্রিটি রক্ষা করতে চেয়েছিল। হয়তো 2 একটা মিছিলও করেছে, উচিত হয় না হয়তো সরকারি কর্মকর্তাদের। কিন্তু কারণটা কি ছিল? কারণটা ছিল এনবিআর এর মতো প্রতিষ্ঠান ভবিষ্যতে কিভাবে পরিচালিত হওয়া উচিত। এই যে আপনি বলছেন, আপনি সারপ্লাস কৃষিকে করের আওতায় আনা যায় কিনা, নতুন নতুন কোথায় কোথায় কর আরোপটা হচ্ছে আমাদের পাবলিক ফিনান্সে আমরা বই পড়েছিলাম, মাসগ্রেভ অ্যান্ড মাসগ্রেভ স্যার। পরে মাসগ্রেভ নিজেও একটা বই লিখেছে এককভাবে। সো ওইখানে এবিলিটি টু পে অ্যাপ্রোচ, মোস্ট পপুলার অ্যাপ্রোচ অফ পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। আমি যেহেতু পরবর্তীকালে গবেষণা করার সুযোগ হয়েছে আমার এই বিষয়টি নিয়ে। সো আমরা বলি কি যে এটা কর আরোপটা হচ্ছে নতুনভাবে, কর জাল সম্প্রসারণটা হচ্ছে নতুনভাবে, নদীতে নতুন চর জাগানোর মতো। নতুন নতুন চর কোথায় কোথায় জন্ম নিচ্ছে, যেখানে পলি জমছে, ওইটার উপরে যেমন বসতি স্থাপন করা হয়, তেমনটি অর্থনীতিতে যেখানে যেখানে পলি জমছে, পুঁজির সংবর্ধন হচ্ছে, সেইখানে আমাকে গবেষণার মাধ্যমে, বিয়ন্ড দ্য বক্স চিন্তার মাধ্যমে করারোপ করতে হবে। এখন করারোপ করতে চান, আমি জানি বিশ্বব্যাংকে আনলে তারা বুদ্ধি দিবে, বিদেশ থেকে আনলে বুদ্ধি দিবে, কিন্তু আমাদের কর বিভাগের কর্তা ব্যক্তিদের ব্রিলিয়েন্ট অফিসার আছে, প্রচুর ব্রিলিয়েন্ট অফিসারের কনসেন্ট্রেশন হতো। এত ব্রিলিয়েন্ট অফিসার কেন্দ্রীয় ব্যাংকে আছে, এত ব্রিলিয়েন্ট অফিসার এনবিআর আছে, কোথাও নাই, আই ক্যান ভাউচ ফর ইট। কিন্তু তারা দিন রাত খালি কাজ করছে কর আদায়, কর অ্যাপ্রাইজাল করা এবং ফাইল অ্যাপ্রুভ করা। তারা যে নতুন চিন্তা করবে যে ফিলিপাইনে কি করেছে, ইন্দোনেশিয়ায় মুলানি ইন্দ্রাবতী কি করেছে, কিংবা পুরুষিমান ফিলিপাইনে কি করেছে, ভারতে পি চিদাম্বরম কি করেছে, নির্মলা সীতারামন কিভাবে জিএসটিকে সম্প্রসারণ করেছে, ওই ভাবনাটা কে ভাববে? তারপরে লাস্ট কথাটা আসি, যারা নাকি নীতি উপদেষ্টা, তাদের মাথায় যদি এখনো মার্ক্সবাদ লেনিনবাদ ভর করে থাকে, আর আমি যদি একটা প্রাইভেট সেক্টর লেড অর্থনীতি চালাতে যাই, যে অর্থনীতির নতুন কথা কি, সারা বৈশ্বিক অর্থনীতির যে নতুন চেঞ্জ ডাইনামিক্সটা কি? একটা ডাইনামিক্স হচ্ছে গ্লোবালাইজেশন, আর একটা ডাইনামিক্স হচ্ছে টেকনোলজি। সো এই 2টার সমন্বয়ে আমরা কি বলছি? ইন্দোনেশিয়া, ওই যে 11টা দেশের কথা বললাম, বাংলাদেশ সহ, ফিলিপাইন, প্রতিদিন পারলে প্রতিদিন ইন্দোনেশিয়াতে 60টা নিউ ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড স্টোর খোলা হয়। আজকে চায়নাতে আপনি দেখেন যে গোল্ডম্যান স্যাক্স কিংবা মাইক্রোসফট কিংবা গুগল কি করতে চাচ্ছে। এনভিডিয়া আমেরিকায় সাকসেসফুল হওয়ার জন্য, তার শেয়ার প্রাইস বাড়ানোর জন্য চায়নার সাথে নতুন কি সন্ধির চিন্তা করছে। তো এগুলো যদি আমরা ডাইসেকশন না করি ল্যাবে গিয়ে, নতুন ইকোনমিক ল্যাব গঠন করে, যে আমি কি লেনিনবাদ দিয়ে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ করব কিনা, কিংবা সেই চিন্তা দিয়ে আমি কি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো কিনা যে আপনি খালি পভার্টি এলিভেশনে যোগ দেন, আপনি এর বাইরে গিয়ে আপনি অন্যান্য দেশের অভিজ্ঞতার আলোকে আপনি জাতীয় পুঁজির সংবর্ধনকে উৎসাহিত করুন, এবং আন্তর্জাতিক পুঁজির জন্য অর্থনৈতিক নীতিমালা, নীতি রিজিম যে আছে, পলিসি রিজিম, তাকে
উন্মুক্ত করে দিন, লেটস ফেস দ্য ওয়ার্ল্ড। সো মিস্টার মামুন রশিদ যেমনটা বলছেন যে প্রাইভেট সেক্টর লেড ইকোনমি আমাদের, কিন্তু মনে হচ্ছে যে প্রাইভেট সেক্টর এখন প্রাণটা তার খুঁজে পাওয়া যাচ্ছে না, যে কারণে বিনিয়োগ হচ্ছে না, না ডোমেস্টিক ইনভেস্টমেন্ট, না এফডিআই, কোনো জায়গায় খুব আশা, এবং ফলে কর্মসংস্থান হচ্ছে না। কিন্তু আমরা জানি আবার সরকারের কর্মসংস্থানের তারা বলেছেন যে 1 কোটি কর্মসংস্থান করবেন দ্রুততম সময়ের মধ্যে। সেটাও তারা কিভাবে করবেন সেটাও খুব একটা পরিষ্কার নয়, এবং সেটা আসলে কতটা ফিজিবল হবে। আমার মনে হয় যে একটা অর্থনীতিতে বেসরকারি যে খাত সেটা হচ্ছে অর্থনীতির এক অর্থে প্রাণ, এবং বেসরকারি খাতকে আমরা যদিও এক কথায় বলি, কিন্তু এর মধ্যে বড় শিল্প প্রতিষ্ঠান আছে, মাঝারি শিল্প প্রতিষ্ঠান আছে, ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান আছে, অনানুষ্ঠানিক খাতও আছে। তো এখন আপনি যে বিনিয়োগের কথা বললেন, বিনিয়োগ করার জন্যে বিনিয়োগ আপনা আপনি হয় না, বিনিয়োগ চুক্তি করেও হয় না, এবং বিনিয়োগ কোনো আইন করেও হয় না। বিনিয়োগের জন্য একটা পরিবেশ লাগে, সেটা পরিবেশটাকে তৈরি করে। আপনি আইন করেন, আপনি চুক্তি করেন, সেগুলো সেই পরিবেশটা তৈরি করার জন্য। এবং এই পরিবেশটা তৈরি করার জন্যে যে জিনিসটি সবচাইতে প্রয়োজন, যে বিনিয়োগ করার জন্যে যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি যেন সুগম হয়, সেই প্রক্রিয়ার যেন ঘাটে ঘাটে আপনি আইন করে দিয়ে তাকে রুদ্ধ করা, তার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি না করেন। যারা ব্যবসায়ী মহল থেকে কথা বলেন এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা কথা বলেন, অনেকেই এই বাজেট আলোচনায় বলছেন যে তাদের বিনিয়োগের জন্যে দুদিক থেকে তাদের বাধা আসে। একটা হচ্ছে যে বিনিয়োগের টাকা তো তারা সবসময় নিজের কাছ থেকে আনবেন না, তারা সেটা ব্যাংকের কাছ থেকে হয়তো আনবেন, আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে আনবেন। সেখানে যত রকমের প্রতিবন্ধকতা প্রতি জায়গায় আছে, সেটা একটা। এই বিনিয়োগের অনুমোদন পাওয়ার জন্য শিল্প প্রতিষ্ঠানের জন্য যে দীর্ঘ সময়সূত্রিতা যেটা আছে, সেটা একটা। আর তৃতীয়ত, যে এই বিনিয়োগের জন্য যে সমস্ত সংশ্লিষ্ট সেবা দরকার, সেটা বিদ্যুৎ সেবা হতে পারে, জ্বালানি সেবা হতে পারে, পরিবহন সেবা হতে পারে, সেটার জন্য যে জাতীয় একটা কাঠামো দরকার, এটা তারা পান না। তো এটা যদি তারা না পান, তখন উৎপাদনমুখী বিনিয়োগ কিন্তু হবে না। আমরা এখনও অনেকেই সাধারণ মানুষেরা মনে করি বিনিয়োগ মানে হচ্ছে টাকা ব্যাংকে রেখে দেওয়া, বিনিয়োগ মানে হচ্ছে যে আর্থিক কোনো জায়গায় টাকাটা রেখে দেওয়া। সেটা তো বিনিয়োগ নয়, সেটা এক ধরনের আর্থিক বিনিয়োগ। কিন্তু উৎপাদন বিনিয়োগ করতে হলে এই জিনিসগুলো আপনার লাগবে। অর্থনীতির বাইরেও একটা পরিবেশের ব্যাপার আছে। আপনি কখনোই বিনিয়োগ আকর্ষণ করতে পারবেন না যদি অর্থনীতির বাইরে সামাজিক একটা সংঘাত থাকে, একটা সহিংসতা থাকে, আপনার বিনিয়োগের নিরাপত্তা না থাকে, আপনার শ্রমিক মালিকের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে যদি একটা অন্য রকমের মানে বিপদ থাকে, তাহলে পরে আপনি এই যে সামাজিক যে স্পর্শকাতর বিষয়গুলো আছে, এগুলোকে যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, নিশ্চিত না করতে পারেন, তাহলে পরে কেমন করে বিনিয়োগ হবে? খুব সাধারণ কথায়, যে আপনি অনানুষ্ঠানিক খাতের কথা যখন উঠল, আমরা জানি যে অনেক অসুবিধে আছে, অনেক তার বিরুদ্ধে আমরা কথা বলতে পারি, কিন্তু এই যে রাস্তার ফুটপাতে যারা ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগ করেছেন এবং ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান চালাচ্ছেন এবং আমাদেরকে সেবা দিচ্ছেন, দুদিন পর পর যদি আপনি তাদেরকে উৎখাত করার জন্য কোনো স্থায়ী সমাধান না করে আপনি যদি তাদের উৎখাত করার জন্য পুলিশি হামলা চালান, অন্যভাবে হামলা চালান, তাহলে পরে তো তার যে কর্মকুশলতা, সৃজনশীলতা, এটা প্রকাশ পাবে না। ক্ষুদ্র যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান আছে, সেই সমস্ত উদ্যোক্তাদের যদি আপনি সেই জাতীয় পরিবেশ না সৃষ্টি করতে পারেন, বিনিয়োগ আসবে না। একটা কথা আমরা প্রায় বলি যে বিদেশি বিনিয়োগ আসছে না। বিদেশি বিনিয়োগ তো কখনোই আসবে না যদি স্বদেশি বিনিয়োগ না আসে। যখন স্বদেশি বিনিয়োগ আসবে, স্বদেশি বিনিয়োগকারীরা যখন মনে করবেন যে এখানে আমার বিনিয়োগ আমি করছি, তখন বাইরে থেকে একজন লোক দেখলে পরে মনে হবে যে হ্যাঁ, এখানেও আমার বিনিয়োগের জায়গাটা আছে। আমাদের একটা ধারণা আছে যে আমরা শ্রমকে যদি একেবারে কম মজুরি দিয়ে, স্বল্পতম মজুরি দিয়ে আমরা শ্রমকে রাখতে পারি, তাহলেই বোধহয় বিনিয়োগ সুসুর করে চলে আসবে। না, সেটা হবে না।
কারণ শ্রমের সস্তা রাখার সঙ্গে সঙ্গে শ্রমের উৎপাদনশীলতা দেখতে হবে। আজকে যদি ক্যাম্বোডিয়াতে তার শ্রমিকের উৎপাদনশীলতা বেশি হয় পোশাক শিল্পে, তাহলে পোশাক শিল্পে বিনিয়োগ বাংলাদেশে কেন আসবে? সেটা ক্যাম্বোডিয়াতে যাবে। আজকে যদি নিয়মকানুনগুলো অত্যন্ত সোজা থাকে ভিয়েতনামে, বিনিয়োগ ভিয়েতনামে যাবে। সুতরাং বিনিয়োগটা অত্যন্ত প্রয়োজন। এটা আমরা বলে থাকি যে বেসরকারি খাতে হতে হবে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এটার জন্য পরিবেশ তৈরি করা, সুপরিবেশ তৈরি করা, এবং যাতে এই পরিবেশটা বিনিয়োগ এবং উৎপাদন এবং উদ্যোক্তাদের উন্নয়নের ক্ষেত্রে একটা ভূমিকা রাখে। কিন্তু রাষ্ট্র যদি বিনিয়োগের নানান ক্ষেত্রে আমি মনে করি যে নিয়ন্ত্রকের ভূমিকা নিয়ে যায়, তখন কিন্তু বিনিয়োগ হচ্ছে না এবং তার সূত্র ধরে প্রবৃদ্ধিও বাধাগ্রস্ত হবে, কর্মনিয়োজনও বাধাগ্রস্ত হবে। আমি খুবই সংক্ষেপে বলি। কিছুদিন আগে একটা সাক্ষাৎকার দেখলাম মিস্টার টনি ব্লেয়ার, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী। উনি সিঙ্গাপুরের লি কুয়ান ইউ, আমরা সবাই জানি দি সিঙ্গাপুর স্টোরি, সিঙ্গাপুর হাউ ডিড সিঙ্গাপুর কাম আপ। উনি 3টা কথা বলছিলেন। এই 3টা জিনিস ওনার জন্য খুবই আকর্ষণীয় মনে হয়েছে ওনার কাছে। একটি বিষয় হচ্ছে সিঙ্গাপুরের সাকসেস থেকে, যে সিঙ্গাপুরে লি কুয়ান ইউ প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলেন যে যদিও চীনা বংশোদ্ভূত গোষ্ঠীর সংখ্যাধিক্য রয়েছে, আর সিঙ্গাপুরে মেজর শিফট হবে ইংলিশ স্পিকিং। সো এই কারণে অনেকেই ওনার চিন্তা করেছে আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা ব্রিটিশদেরকে হটিয়েছি, স্বাধীনতা পেয়েছি, আমরা কেন ইংলিশ শিখব? বাট উনি বললেন যে ইংলিশ শিখতে হবে। সারা পৃথিবীর যে গতি পথ সেইটার আলোকে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন। দ্বিতীয় সিদ্ধান্ত নিয়েছিলেন উনি ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল এবং হিউম্যান ক্যাপিটালের উপরে ফোকাস করবেন, যার ফলে উনি এই ক্ষেত্রে দ্বারকে উন্মুক্ত করে দেবেন। ইন্টারন্যাশনাল এক্সপার্টরা আসবে এবং হিউম্যান ক্যাপিটাল শিক্ষার উপরে সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন ছোট্ট এই দ্বীপরাষ্ট্রে। তৃতীয় একটি জিনিস বলেছিলেন, এইটা এখনও খুবই প্রযোজ্য বাংলাদেশের জন্য। উনি বলেছিলেন যে করাপশনের উপরে উনি ফোকাস করতে গিয়ে উনি সবচেয়ে বেশি বেতন বাড়িয়েছেন পলিটিশিয়ানদের। এটা আপনারা ইউ ক্যান রিড বিটুইন দ্য লাইনস। এবং সিঙ্গাপুরে পাবলিক সার্ভেন্টরা কিন্তু অনেক বেশি বেতন পায়। সুতরাং এইটা বোধহয় একটু দেখার সময় এসছে। আমাদের অনেককে যখন সরকার থেকে প্রস্তাব দেওয়া হয়, তো আমরা অনেকে মাল্টি ন্যাশনালে কাজ করেছি, একটা জীবনযাত্রা অভ্যস্ত হয়ে গেছে, এভাবে বলা উচিত না দরিদ্র দেশে। তারপরে আমাদের পরিবার একটা জীবনযাত্রা অভ্যস্ত হয়ে যায় যে এত কম বেতন, এইটা কেউ যদি ধরেন পাওয়ারকে অ্যাবিউজ না করতে চায়, সত্যিকার অর্থে আপনি যদি আমাকে অভয় দেন, আমি বলতে পারি যে আসলে সরকারে যাওয়ার কথা না। কারণ সো লো এ পেমেন্ট, এটাকে যদি মনিটাইজ করি, আমরা ইকোনমিক্সে বলি সব কিছুকে মনিটাইজ করা সম্ভব। সো মনিটাইজ যদি করি, দিস ইজ নট অ্যাট অল এনকারেজিং। এই কারণে আপনি দেখেন ব্যাকগ্রাউন্ড বেদে অনেক সরকারি কর্মকর্তারা কিংবা সরকারে যারা নিয়োজিত আছেন তারা দুর্নীতি করে, তাদের প্রধান অস্ত্র হচ্ছে সরকারি পাওয়ারকে ব্যবহার করে দুর্নীতি করা, যার ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। কারণ এদেশে বেশিরভাগ মানুষ গরিব বলে। সুতরাং এই বিষয়গুলোর উপরে, বাজেটের উপরে যত না বেশি জোর দেওয়া উচিত। আমি মনে করি বাজেট একটা, সরকার মাত্র এসেছে 3 মাস, সরকারের যেই বাজেট করুক, আমি যতটুকু শুনেছি আমার মনে হচ্ছে অর্থমন্ত্রী মহোদয় বুঝে ফেলেছেন আমাদের দেশের সমস্যা কী। আমি তো খুব ইমপ্রেস ওনার কথায়, অন্তত কীভাবে ইমপ্লিমেন্ট করবেন আমি জানি না। ক্যাপিটাল মার্কেট বিষয়ে ওনার যে চিন্তা ভাবনা, এটা আমি খুব অ্যাজ এ স্টুডেন্ট অফ ক্যাপিটাল মার্কেট অনেক দিন কাজ করেছি বিদেশি ব্যাংকে, লন্ডনেও। সো আমি বলতে চাই যে উনি ধরে ফেলেছেন রোগটা কোথায়। আমি বাণিজ্য মন্ত্রীর সাথে যখন কথা বললাম, খুবই ইমপ্রেসড। উনি স্ট্র্যাটেজিক রিজার্ভ গড়ে তুলতে চান। আপনি এখানে আলোচনা করেছি বিগত রাজনৈতিক সরকারের সময় আমাদের সাইলোতে খাদ্যের কতটুকু ছিল, এই যে মজুদ ছিল, আমরা জানতাম না বলে আমরা কিছুই করতে পারি না ক্রাইসিস মোকাবেলায়। সময় যেহেতু আর নাই, এই বিষয়গুলো, স্ট্র্যাটেজিক বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য আমাদের মিড টার্মে ভাবতে হবে। এই জন্য আমাদের 9th 5-year প্ল্যান যে আসছে, এইটা হবে ইট শুড বি কমপ্লিট ডিপার্চার ফ্রম হোয়াট উই ডিড ফ্রম 1st to 8th 5-year প্ল্যান। থ্যাংক ইউ সো মাচ। আপনি কিছু যোগ করবেন? আমি শুধু মামুনের কথায় একটু যুক্ত করতে চাই যে এই যে পঞ্চবার্ষিক 5 বছরের পরিকল্পনা, এটাকেও মনে হয় ভাগ ভাগ করে দেখা দরকার।
যে 3 বছর 2 বছর বা 1 বছর 2 বছর 2 বছর, কারণ 5 বছর যত কথাই বলি না সময় একটু দীর্ঘ সময় এবং বহু জিনিস বদলে যায়। আমরা সবসময় ধরে নিতে পারি না যে দেয় অবস্থা থাকবে। যেমন বর্তমান সরকার আসার অল্প দিনের মধ্যে পুরো পৃথিবীর চিত্র বদলে গেছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যারা নীতি নির্ধারক, নীতি প্রণেতারা, তারা সব কিছু ঠিক থাকবে সেটা ভেবে নীতি না করার চাইতে তাদের বোধহয় এই দক্ষতাও অর্জন করতে হবে সব কিছু যদি ওলট পালট হয়ে যায় তাহলে কি হবে? তাহলে পরে আমি কি করে নীতি গ্রহণ করে আবার আমার পূর্ব পথে ফেরত আপনি কিছু বলবেন না? না, আমি এটাই বলতে চাই যে বাংলাদেশে আমার কিছুদিন যাবৎ নতুন যে কিছু কিছু মন্ত্রিপরিষদের সদস্যকে অত্যন্ত প্রমিজিং মনে হয়েছে। এখনও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্যান পুল লট অফ ক্রাউড এবং তাদের মধ্যে অনেক চিন্তা ভাবনা করা ইয়াং ক্রাউড, এরাই আমাদের ভবিষ্যৎ। আরেকটা জিনিস উনি চেষ্টা করছেন, কতটুকু পারবেন জানি না, যে ইন্টারন্যাশনাল প্রাইভেট সেক্টর এবং লোকাল প্রাইভেট সেক্টরের মধ্যে একটা সেতুবন্ধন সৃষ্টি করতে। আরেকটা হচ্ছে ইয়াংদেরকে আরও বেশি রাষ্ট্রচিন্তায় সম্পৃক্ত করতে। এগুলো যদি সাকসেসফুল হয়, এগুলো যদি ঠিকভাবে শেষ পর্যন্ত আমরা মানে নিয়ে যেতে পারি, অবশ্যই আমি মনে করি আর প্রাইভেট সেক্টর লেড গ্রোথের জন্য নতুন একটা ফিলোসফিক্যাল সেট আপ কিংবা ন্যারেটিভ তৈরি করতে পারি, আমার মনে হয় এখনও আমাদের আশা হারিয়ে যায়নি। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মামুন রশিদ এবং ডক্টর সেলিম জাহান অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম কেমন বাজেট চাই। আবার অতিথিরা নানা প্রসঙ্গে নানা কথা বলেছেন, অনেক পরামর্শ দিয়েছেন, উদ্বেগের জায়গাগুলো চিহ্নিত করবার চেষ্টা করেছেন। এক কথায় যেটা তাদের কথা ধার করেই বলি, সেটা হচ্ছে যে সাধারণ মানুষের বা সামগ্রিকভাবে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটাবে এরকম একটা বাজেট চান। আরও ছোট করে বললে স্বস্তির বাজেট চান, ওনারাই বলেছেন। অর্থনৈতিক গণতান্ত্রিক বাজেট হওয়া দরকার, সেটাও বলেছেন। এবং প্রাইভেট সেক্টর লেড গ্রোথের যে একটা ন্যারেটিভ, সেই ন্যারেটিভটা তৈরি করবার কথাও বলেছেন, সেটার অনুপস্থিতি লক্ষণীয়। সব মিলিয়ে এবং অগ্রাধিকারের ক্ষেত্রে সেটাও শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নারী, এইসব প্রসঙ্গগুলো উচ্চারিত হয়েছে। যদিও আমরা কেমন বাজেট চাই এই আলোচনা করছি, কিন্তু বাজেট আমি যতটুকু বুঝি যে ইতিমধ্যেই সেটা লেখা শেষ এবং উপস্থাপিত হবে। কিন্তু এই বলবারও একটা যৌক্তিকতা আছে যে এটা সংসদে আলোচনা হবে, যদিও খুব কম সময় এবার সম্ভবত এই বাজেটটি আলোচনার সুযোগ পাওয়া যাবে। তারপরও যখন নীতি আইন প্রণেতারা আলোচনা করবেন সংসদে দাঁড়িয়ে, এখান থেকে তারা ইনপুটগুলো নিতে পারেন, নানা ধরনের পরামর্শ তারা বিবেচনায় নিতে পারেন। এবং শেষ পর্যন্ত বাজেট পাঠ যেদিন হবে 30 তারিখে, সেদিন নিশ্চয়ই অনেক সংযোজন বিযোজনেরও সুযোগ থাকবে। আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।